নমস্কার। এই ভিডিওটি আমাদের টেকনিশিয়ান ভাই বোনেদের জন্য। তাদের অনেকেই জানেন নানান নিয়ম কানুন নিয়ে আমাদের সঙ্গে ফেডারেশনের একটা বিবাদ হয়েছে। তাদের বারবার বলা হয়েছে আমরা নাকি তাদের বিপক্ষে। আমরা যেমন দীর্ঘদিন ধরে তাদের চিনি, তারাও তেমনি আমাদের বহু বছর ধরে চেনেন, কারণ তারা আমাদের পাশে থেকেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে তারা আমাদের সঙ্গে কাজ করেছেন। আমরা বিশ্বাস করি তারা আমাদের খুব ভালো করেছেন। আমাদের আসল উদ্দেশ্য কি তা তারা জানেন, তারা সবটাই বোঝেন। কিন্তু প্রবল চাপ এবং হুমকির মুখে তারা তাদের মনের কথা বলতে পারেন না। তবুও যদি উল্টো দিকে দিবা রাত্রি অপপ্রচারের ফলে তাদের মনে কিছু সন্দেহ হয়ে থাকে, আমরা চাই তাদের সামনে সত্যিটা উঠে আসুক। কারা তাদের স্বার্থে কাজ করছে আর কারাই বা তাদের বিপক্ষে একটু দেখে নেওয়া যাক। ফেডারেশনের অভিযোগ পরিচালকেরা টেকনিশিয়ানদের বিপক্ষে। দেখা যাক কতটা সত্যি। প্রথম ঘটনাটা মনে আছে তো? রাহুল মুখার্জি চরকির হয়ে কলকাতায় ওদের প্রথম কাজটা শুট শুরু করেছিল। কদিন শুট হয়ে কাজটা থেমে যায়। কেন? কারণ ফেডারেশন চরকির থেকে 4 গুণ বেশি পেমেন্ট দাবি করেন টেকনিশিয়ানদের জন্য। তাদের যুক্তি ছিল চরকি একটি বিদেশি সংস্থা, তাই ফেডারেশনের বানানো তথাকথিত নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ছবি হলে 4 গুণ পেমেন্টের দাবিতে তারা সোচ্চার হন। চরকি দ্বিগুণ টাকা দিতে রাজি ছিলেন। তাদের আলোচনা ভেস্তে যায়, চরকি তাদের অফিস গুটিয়ে আবার বাংলাদেশ ফিরে যায়। পরবর্তীতে রাহুল ওই কাজটি, যে কাজটি কদিন শুট হয়েছিল কলকাতায়, সেটা শেষ করতে ঢাকায় যান। এই কারণে ফেডারেশন তার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং ডিরেক্টরস গিল্ডকে নির্দেশ দেয় তাকে সাসপেন্ড করার জন্য। গিল্ড প্রথমে রাহুলকে সাসপেন্ড করলেও পরে ভুল বোঝাবুঝি বুঝতে পেরে সাসপেনশন তুলে নেয়। আর তারপরেই সমস্ত গিল্ডের কাছে ফেডারেশনের তরফ থেকে নির্দেশ চায় রাহুলের পরের ছবির শুটে যাতে কেউ না যায়। সেখান থেকেই বিবাদের শুরু। এবার আপনি ভেবে দেখুন যে চরকি একটি ওটিটি সংস্থা, তারা কলকাতায় এসে একটা কাজ শুরু করেছিল। তারা বছরে বহু বহু ওটিটি সিরিজ তারা বানাতো। সেই কাজগুলো কিন্তু সমস্ত বন্ধ হয়ে গেল তাদের এই চলে যাওয়ার ফলে এবং ফেডারেশনের এই অন্যায্য কাজওয়ারির ফলে। সেই কাজগুলো কারা হারালেন? শুধু ডিরেক্টররা হারালেন? ধরা যাক যদি চরকি 12টা কাজ করতো, তাহলে মাত্র 12 জন পরিচালক কাজ হারাতেন। প্রত্যেকটা প্রোডাকশনে যে 50-70 জন করে টেকনিশিয়ান বা আরো বেশি টেকনিশিয়ান কাজ করতেন, তাদের কাজও তো চলে গেল। ফেডারেশনের গাজওয়ারির কারণে তাহলে ক্ষতিটা কার হলো বা কাদের হলো? শুধু পরিচালকদের কি? একটু ভেবে দেখলেই সবাই উত্তরটা পেয়ে যাবে। আর শুধু তাই নয়, এর ফলে যে সমস্ত অন্য সংস্থারা কলকাতায় কাজ করতে চান তাদের কাছেই বা কি বার্তা গেল? সেই সময় যে কর্মবিরতিটা হয়েছিল, সেই কর্মবিরতি উঠল কি কারণে? কারণ মুখ্যমন্ত্রী ডেকে আশ্বাস দিলেন যে তিনি একটি কমিটি তৈরি করে দেবেন, যে কমিটিতে সরকারের প্রতিনিধিত্ব থাকবে এবং সেই কমিটির সমস্ত পক্ষের বক্তব্য শুনে একটা সিদ্ধান্ত নেবে যাতে করে ইন্ডাস্ট্রিতে যে বিবাদগুলো তৈরি হয়েছে, যে বিষয়ে মতান্তর তৈরি হয়েছে, সেগুলোর একটি স্থায়ী সমাধান হবে। আমরা পরিচালকরা 3 মাস অপেক্ষা করলাম, তারপর আরো 1 মাস দেখলাম, কিন্তু দুর্ভাগ্যবশত কমিটি তৈরি করতে গেলে সরকারি যে নোটিশ লাগে সেটাই করা হলো না। আমরা অনেকবার চিঠিও লিখলাম, অর্থাৎ মেল করলাম, ইমেল। সেই সব চিঠি বা মেলের কোনো উত্তর আমরা পাইনি। সমস্যাটা যেখানে ছিল সেখানেই থেকে গেল। 4 মাস অপেক্ষা করার পর আমরা প্রেস কনফারেন্স করে কোন কোন নিয়ম নিয়ে সমস্যা, কোনগুলি অসাংবিধানিক, সেগুলি আমরা সর্বসমক্ষে আনলাম। এতে ফেডারেশন আমাদের উপর ক্ষিপ্ত হলেন। যে সমস্ত পরিচালকরা ওই প্রেস কনফারেন্সে বক্তব্য রেখেছিলেন, একসঙ্গে ছিলেন, একে একে তাদের কাজ আটকানো শুরু হলো। মানে বিভিন্ন টেকনিশিয়ানদের তাদের সঙ্গে কাজ করা থেকে আটকানো হলো। তাদেরকে বলা হলো এই পরিচালকদের সঙ্গে কাজ তারা করতে পারবেন না। তারাও জানালেন তারা অসহযোগিতা করতে বাধ্য হচ্ছেন। সঙ্গে সঙ্গে পুরনো একটি গিল্ড, যাকে তারা প্রায় বাতিল করে রেখেছিলেন, তার অ্যাফিলিয়েশন তারা তখন দিতেন না, সেই গিল্ডটিকে পুনরুজ্জীবিত করা হলো এবং ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে একে একে পরিচালকদের তারা সেই গিল্ডে সামিল করতে শুরু করলেন। এবারে এতগুলো কাজ যে আটকানো হলো, এর মাঝখানে কেউ বুকে হাত দিয়ে কোনো টেকনিশিয়ান বলতে পারবেন যে তারা ইচ্ছায়, নিজের ইচ্ছায় তারা সেই কাজে যাননি? কোনো কাজে কোনো টেকনিশিয়ান যখন আসেন না, এটা টালিগঞ্জের সবাই জানেন যে উপর থেকে চাপ দিয়ে, ভয় দেখিয়ে
তাদের সেটা করতে বাধ্য করা হয়, কারণ এটাই টেকনিশিয়ানদের কাজ, এটা তাদের প্রফেশন, এটা করে তারা সংসার চালান, এটা তাদের রুজি। তারা স্বেচ্ছায় কেন কাজে আসবেন না? সমস্যাটা তো কিছু পরিচালক এবং ফেডারেশনের মধ্যে। সেখানে টেকনিশিয়ানদের মাঝখানে রেখে তাদের রুজি রোজগার আটকানোর এই পরিকল্পনা, এটা কি টেকনিশিয়ানদের স্বার্থে কাজ করা? এবার আসি নিয়মগুলো নিয়ে দু চার কথায়। দাবি করা হচ্ছে যে নিয়মগুলো নিয়ে আমরা প্রশ্ন করেছি সেগুলো পাল্টে গেলে টেকনিশিয়ানদের ক্ষতি হবে। প্রথমত, এই নিয়মগুলো ফেডারেশনের নিজস্ব, তারা নিজেরা বানিয়েছেন এবং তারা এগুলো একতরফা ভাবে বানিয়েছেন। ফেডারেশন একটা ট্রেড ইউনিয়ন। ভারতের কোথাও কোনো আইনে কোনো ট্রেড ইউনিয়ন কোনো নিয়ম বানাতে পারে না। এটা দেশের আইন এবং সংবিধান বিরোধী। ভারতের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো ফেডারেশন এই ভূমিকা পালন করে না। কিন্তু কিছুক্ষণের জন্য এটা আমরা ভুলে যাই। দেখা যাক এই সব নিয়মগুলো টেকনিশিয়ানদের আদতেই কোনো উপকার করে কিনা। প্রথমে জেনে রাখা দরকার, যে সমস্ত নিয়ম কানুন নিয়ে আমরা আপত্তি জানিয়েছি বা কথা বলতে চেয়েছি, আলোচনা করতে চেয়েছি, যেগুলো নিয়ে কেউ আমাদের সঙ্গে আলোচনা করার কোনো আগ্রহ দেখাননি, এই নিয়মগুলোর একটাও সারা ভারতে কোথাও চালু নেই। ফলত ভারতের অন্যান্য রাজ্যের প্রডিউসাররা খুব বাধ্য না হলে কলকাতায় আর কাজ করতে আসতে চান না। অভিজ্ঞ টেকনিশিয়ানরা তারা জানে আগে বাইরের কত শুটিং এখানে হতো। তারা কিন্তু নিজেরা বুঝতে পারছে যে তাদের কাজ কতটা কমে গেছে। আমি বাইরের প্রডিউসার যে আসছে না সেই কথাটা নয় বাদই দিলাম, আমাদের ঘরেরই এখন কটা ছবি হয়? 2024-এ মোট 36টা ছবি হয়েছে। লাস্ট 15 ইয়ার্স এর লোয়েস্ট, লাস্ট 15 ইয়ার্স এর সব থেকে নিম্নতম। এই নিয়মগুলোর ফলে টেকনিশিয়ানদের কাজ কমেছে কিনা এটা তারা নিজেরাই ভালো করে বলতে পারে। তারা জানেন সত্যিটা কি। এছাড়াও আর একটা বড় ঘটনা ঘটেছে। এই নিয়মগুলোর ফলে ছবি তৈরির খরচা এমন বেড়ে গেছে। ছবির সংখ্যা তো তার ফলে কমেছেই, কিন্তু যে কটা ছবি তৈরি হচ্ছে, সামান্য যে কটা ছবি তৈরি হচ্ছে, সেই ছবিগুলোরও বাজেট বৃদ্ধির কারণে ফাইনালি তাদের শুটিংয়ের দিন অনেক কমিয়ে আনতে হয়েছে। সাধারণত একটি বাংলা ছবি এখন 12 থেকে 14 দিনের মধ্যে শ্যুট হয়। স্বাভাবিকভাবেই সেই বাজেটে বা সেই সময়ে বাংলা ছবির মান যেখানে গিয়ে দাঁড়ায় তা দর্শকদের খুশি করতে পারে না, কারণ তারা সারা ভারতবর্ষের ছবির সঙ্গে তুলনা করেই বাংলা ছবি দেখেন। ফলত বাংলা ছবির দর্শক কমে যাচ্ছে। দর্শক কমে যাওয়ার ফলে প্রযোজক কমে যাচ্ছে। তাতে পরিচালকের ক্ষতি হয়েছে নিশ্চয়ই, কিন্তু কলাকুশলীদেরও প্রভূত ক্ষতি হয়েছে, কারণ এই ছবিগুলি হলে তারাই কিন্তু কাজ পেতেন। এত কিছুর পরেও আমরা দীর্ঘদিন ধরে আলোচনার জন্য অপেক্ষা করেছি। মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাস রাজ্যের এই দুই মন্ত্রীর সঙ্গে দুবার আলোচনায় বসি। তাদের তরফে আমাদের আশ্বাস দেওয়া হয় যে যদি আমরা ফেডারেশন সভাপতির বিরুদ্ধে করা মানহানির মামলা ও কম্পিটিশন কমিশনে আমাদের কেস তুলে নিই, তাহলে ফেডারেশন আমাদের সঙ্গে বসে আলোচনা করবে এবং সেখানে মন্ত্রীদের মধ্যস্থতায় একটা সমাধান সূত্র বের করা হবে। আমরা যেহেতু আলোচনা করে বিষয়টা মিটিয়ে নিতেই চেয়েছিলাম, সেই শর্তেও আমরা রাজি হই। কিন্তু তারপরেও আমাদের জানানো হয় যে ফেডারেশন কোনো শর্তেই আমাদের সঙ্গে আলোচনায় বসবে না। ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আমরা যদি সত্যিই কোনো ভুল দাবি করে থাকি, ফেডারেশন একবারও আমাদের সঙ্গে আলোচনায় বসতে চাইল না কেন? তারা তো আমাদের বলতে পারত কোন কোন কারণে আমাদের দাবিগুলো তারা ভুল মনে করছেন। সেটা তারা করলেন না কেন? কারণ তারা জানেন যুক্তি দিয়ে আইনসঙ্গতভাবে তারা আমাদের দাবিগুলিকে খণ্ডন করতে পারবেন না। ফলে যে কাজটা এতদিন তারা করে আসছিলেন, অর্থাৎ ভয় দেখিয়ে শুটিং বন্ধ করিয়ে আমাদের বশে আনার চেষ্টা, সেটাই করতে লাগলেন। অনেকেই কাজের চাপে, রুটি রুজির চাপে তাদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন। কিন্তু সমস্যা হলো, ভয় পেলেও সবাই যে তাদের ভয় পাবে এমনটা নাও হতে পারে। আমরা জানি আমরা একটা কথাও ভুল বলছি না, ভুল দাবি করছি না। আমরা শেষ দিন অবধি তাদের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ করেছি। আলোচনা করলে হয়তো অনেকদিন আগেই তারা এই সমস্যার সমাধান করবার একটা সুযোগ পেত। তারা সমস্যার সমাধান করতে চান। তারা ভেবেছেন শুধু চোখ রাঙিয়ে গোটা ইন্ডাস্ট্রি নিজেদের নিয়ন্ত্রণে রাখবেন। ফলে আমরা আর কোনো উপায় না দেখে বাধ্য হয়েছি মহামান্য হাইকোর্টের কাছে যেতে। আমাদের কাছে
সত্যি আর কোনো রাস্তা খোলা ছিল না। এবার আসি আদালতের প্রসঙ্গে। বিষয়টি আদালতে বিচারাধীন এবং আদালতের নির্দেশেই এটা নিষ্পত্তি হবে। অন্য কেউ চাইলেই এটার সমাধান এখন আর করতে পারবেন না, তাদের সেই ক্ষমতাও নেই। কিন্তু আদালত ইতিমধ্যে দুটো শুনানি করে স্পষ্ট কিছু রায় দিয়েছে। যারা প্রচার করছেন আদালত কোনো রায় দেননি, তারা হয় জানেন না, নয়তো মিথ্যে বলছেন। মহামান্য আদালত যেসব স্পষ্ট নির্দেশগুলি দিয়েছেন সেগুলি আপনাদেরকে জানাই। প্রথমেই যে রায়টার কথা বলবো সেটা হচ্ছে যে 15 জন পরিচালক মানে উচ্চ আদালতে তারা আবেদন করেছেন, সেই 15 জন পরিচালকের ক্ষেত্রে আদালত স্পষ্টভাবে বলেছেন যে কোনোভাবে তাদের কাজ করার অধিকার খর্ব করা যাবে না, তাদের কাজ আটকানো যাবে না। অথচ ঠিক সেটাই হয়েছে। আমাদের মধ্যে সুদেষ্ণা রায় যখন তার ছবি স্বপ্ন হলেও সত্যির শুটিং শিডিউল ঘোষণা করেন, বারবার বিভিন্ন গিল্ডের সম্পাদকদের চিঠি লেখার পরেও কোনো গিল্ড থেকে তাদের কোনো টেকনিশিয়ানকে কাজে আসতে দেওয়া হয়নি। ফেডারেশন বারবার বলেছে টেকনিশিয়ানরা নাকি নিজে থেকেই কাজে আসেন। সবাই জানে এই কথাটা মিথ্যে। একই ঘটনা ঘটেছে কিংসুকদের প্রযোজনায় অন্য একটি ছবির ক্ষেত্রে। প্রি প্রোডাকশন চলাকালীন প্রোডাকশন, আর্ট, হেয়ার ড্রেসার, মেকআপ, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড থেকে বহু কলাকুশলী এই কাজে স্বেচ্ছায় যুক্ত ছিল। যে মুহূর্তে সুদেষ্ণা রায় তার শিডিউল ঘোষণা করেন, তারা আর তাদের কাজে যোগ দিতে চাননি। এই প্রসঙ্গে জেনে রাখা ভালো, তাদের কাজে যোগ দিতে না পারার দায়িত্ব অবশ্যই তাদের গিল্ডের সম্পাদকদের ওপর বর্তায়। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের এই কাজটি সম্বন্ধে আমরা উচ্চ আদালতকে জানাবো এবং আমরা আশা করব তারা আদালতে গিয়ে মহামান্য আদালতকে, মহামান্য বিচারপতিকে তারা বোঝাতে পারবেন যে কোন যুক্তিতে অলিখিত নির্দেশে তারা এতজন কলাকুশলী একজনকেও তারা কাজের মধ্যে আসতে দিলেন না। আমরা আশা করব এর যথেষ্ট যুক্তি প্রত্যেকটি গিল্ডের সম্পাদকের কাছে রয়েছে। এছাড়াও আদালত পরিষ্কার বলেছেন যে কোড অফ কন্ডাক্ট যেহেতু চালু নেই এবং সেটা চালু করার অধিকারও ফেডারেশনের নেই, অতএব তার ভিত্তিতে তৈরি করা ইউনিক কার্ড সম্পূর্ণ বেআইনি এবং মেম্বার টু মেম্বার কাজ করার যে নিয়ম একই যুক্তিতে সেটিও বেআইনি। এক্ষেত্রে আরেকটা কথা সবাইকে জানিয়ে রাখি, আমরা পরিচালকরা যারা পিটিশন করেছিলাম তারা কিন্তু এই কোড অফ কন্ডাক্ট তুলে দেওয়ার জন্য পিটিশন করিনি। আমরা পিটিশন করেছিলাম মাননীয় আদালতকে বলতে, প্রশাসনকে বলতে যে আমরা আমাদের পছন্দের টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করতে পারছি না বা তাদেরকে আমাদের সঙ্গে কাজ করতে দেওয়া হচ্ছে না, আমাদের ব্লক করা হচ্ছে, যেহেতু আমরা গণতান্ত্রিকভাবে কিছু প্রশ্ন তুলেছি ফেডারেশনের তৈরি করা নিয়ম নিয়ে, সেই জন্য সেইগুলোর থেকে অব্যাহতি পাওয়ার জন্য এবং সদস্যরা ডিআইআই তারা যাতে স্বাস্থ্য বীমা বা মেডিক্লেম পান সেইগুলির জন্য। কিন্তু মহামান্য আদালত যখন পুরো ব্যাপারটা খতিয়ে দেখেন তখন স্পষ্ট করে জানান যে ফেডারেশনের মতো একটি বডির, একটি ট্রেড ইউনিয়নের কোনো কোড অফ কন্ডাক্ট তৈরি করার কোনো অথরিটি বা ক্ষমতা বা অধিকার নেই। এবং তখন ফেডারেশনের নিজস্ব আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলেন যে কোড অফ কন্ডাক্ট বলে কিছু তাদের নেই। মাথায় রাখতে হবে এই মেম্বার টু মেম্বার কাজ করার সিদ্ধান্ত বা তথাকথিত নিয়ম কিন্তু এই কোড অফ কন্ডাক্টেই লেখা আছে। ফেডারেশন ডিএইআই এর মেডিক্লেম বন্ধ করে দিয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে মেডিক্লেম দেবে সরকার, ফেডারেশন এতে কোনো ভূমিকা নেই। এবার থেকে পরিচালকরা মেডিক্লেমের ব্যাপারে তথ্য সংস্কৃতি দপ্তরকে জানাবেন এবং তার সচিব এই মেডিক্লেমের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মেডিক্লেমের ব্যাপারে ফেডারেশনের কোনো ভূমিকা নেই। আদালত আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন আমাদের পয়েন্টগুলো সাজিয়ে দপ্তরের সচিবকে চিঠি লিখি। তিনি তারপর সমস্ত পক্ষের সঙ্গে আলোচনা করে আদালতের কাছে একটি বিস্তারিত রিপোর্ট দেবেন, যার ভিত্তিতে আদালত তার পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই রিপোর্ট হাতে আসলেই বোঝা যাবে আমরা যে দাবিগুলি জানাচ্ছি তা ন্যায়সঙ্গত কিনা। সবার শেষে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে আমরা যে দাবিগুলো জানাচ্ছি সেগুলো শুধু আমাদের স্বার্থে নয়, এটা সমগ্র ইন্ডাস্ট্রির স্বার্থে। আমরা চাই কলকাতা ইন্ডাস্ট্রিতে যে নিয়মগুলো চালু আছে সেই নিয়মগুলো যেন বাকি সমস্ত ইন্ডাস্ট্রি, ভারতবর্ষে যে কটা ইন্ডাস্ট্রি আছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়, যাতে বাংলা ছবিতে
বাংলা মিডিয়াতে সরাসরি বিনিয়োগ আসে এবং তাতে সবার কাজ বাড়বে। কাজ বাড়লে শুধু পরিচালকদের লাভ হয় না, কাজ বাড়লে কলাকুশলীদেরও ইকুয়ালি লাভ হয়। আমরা চাই ইন্ডাস্ট্রিতে কাজ বাড়ুক এবং সেই কাজগুলো বাড়ার জন্য, ইন্ডাস্ট্রিতে কাজের সুস্থ পরিবেশ তৈরি করার জন্য ইন্ডাস্ট্রির যে চালু নিয়মগুলো যেগুলো ফেডারেশন দীর্ঘদিন ধরে এককভাবে ইউনিল্যাটারালি তারা তৈরি করে সেগুলোকে চালু রেখেছেন, সেই নিয়মগুলো যেন পর্যালোচনা করা হয় এবং সেই নিয়মগুলো যেন নতুন করে তৈরি করা হয়, যাতে করে আমাদের নিয়মের সঙ্গে বাকি ইন্ডাস্ট্রির নিয়মের কোনো ফারাক না থাকে। এটাই আমাদের দাবি এবং এই দাবি শুধু আমাদের স্বার্থ রক্ষিত করছে তা নয়, এটা সমগ্র কলাকুশলীদের স্বার্থই রক্ষিত হচ্ছে। এর ফলে তার কারণ হচ্ছে এতে করে কাজ বাড়বে এবং কাজ বাড়লে প্রত্যেকের লাভ।